আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনে বাঘাইছড়িতে হামলার ঘটনা পাহাড়ের দীর্ঘদিনের আঞ্চলিক সমস্যার বহিঃপ্রকাশ বললেন সিইসি। উন্নয়ন প্রকল্পের কারণে জমি হারানো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রী। এবং নাব্যতা সংকটের কারণে আজ বসানো যায়নি পদ্মা সেতুর নবম স্প্যান, কাল আবার বসানোর উদ্যোগ। সড়ক নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় জনগণ বা সরকার নেবে না মন্তব্য করে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, এর জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা। তাঁতি লীগের ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপির এখন রাজনীতি করার কোনো ইস্যু নেই, তাই তারা অন্যের কাঁধে ভর করছে। নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে বিএনপি নতুন করে ষড়যন্ত্র করছে অভিযোগ করে মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি নিজেরা কিছু করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আমরাও সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে একমত পোষণ করে আমরা বলছি, এই বাংলাদেশের সকল সড়ক নিরাপদ হোক। মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের ব্যর্থতার দায়ভার দেশবাসী নিতে পারে না। সড়ক মন্ত্রণালয়ের অধীনে তাদের প্রতি আমরা পরিষ্কারভাবে জানিয়ে চাই, নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য যে যে আইন আছে, যে যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, সেই পদক্ষেপগুলো আপনারা নিয়ে সড়ক নিরাপদ নিশ্চিত করবেন। আমরা সেটাই দেখতে চাই, আমরা কোনো অজুহাত দেখতে চাই না। সড়ক দুর্ঘটনা রোধ, যানজট ও অপরাধ মুক্ত করতে রাজধানীকে সেফ সিটি প্রকল্পের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সেমিনার শেষে এই কথা জানান তিনি। সড়ক দুর্ঘটনায় প্রতি বছর যত মানুষ মারা যায় তা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ট্রাফিককে আমাদের পুলিশ কমিশনার দেখছেন, আজকের থেকে সে অ্যাকশনে রয়েছে। আপনার ফিটনেস এবং লাইসেন্সবিহীন যাদেরই পাচ্ছে তাদেরকে ধরছে, গাড়ি জব্দ করছে। এরপরে যেটা আমরা করতে চাচ্ছি, আমরা সেফ সিটি নামে একটা প্রজেক্ট আমরা নিয়ে আসছি ঢাকাতে। এটা এখন কনসালটেন্টরা কাজ করছে। প্রজেক্টটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমরা ঢাকা সিটিকে আমরা সেফ করতে পারবো। সমস্যা ওখানে যা আছে দীর্ঘদিনের, তারই একটা বহিঃপ্রকাশ। ও নির্বাচনে তো দুই তিনটা আঞ্চলিক গ্রুপের লোকেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের কেউ এটা করে থাকতে পারে, এটা আমাদের ধারণা। দুর্গম এলাকা বিবেচনা নিয়ে পার্বত্য অঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও জানান সিইসি। সারাদিন নির্বাচনে কখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারেনি, যদিও তারা হয়তো কোথাও প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু সার্বক্ষণিক টহলদারির কারণে তারা নির্বাচনে ব্যাহত করার চেষ্টা করেও সফল হতে পারেনি। রাতের অন্ধকারে কত বড় পাহাড়ি অঞ্চলে কোথায় কিভাবে কখন এই জাতীয় আক্রমণ হয় এটা অ্যাসেস করা এবং পিন পয়েন্ট করা সম্ভব না। সিইসি জানান, সহিংসতার বিষয়ে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি এরই মধ্যে মামলাও করা হয়েছে। ইতিমধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য সারাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, কমিশন আহতদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা নিয়েছে। এছাড়া নিহতদের পরিবারকে 5.5 লাখ টাকা করে দেয়া হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে কিছুটা অসন্তুষ্ট মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তারা। ভোট কেন্দ্রে ভোটার আনতে নির্বাচন কমিশনের পদক্ষেপ চান তারা। শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সাথে মতবিনিময় অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দলের রাজনৈতিক কোন্দল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন রিটার্নিং কর্মকর্তারা। মাহবুব কবির চপলের রিপোর্ট। প্রথম দুধাপের উপজেলা নির্বাচনে সবার আলোচনা ফাঁকা ভোট কেন্দ্র নিয়ে। কোনো কোনো কেন্দ্রে ভোট পড়েছে মাত্র 12 থেকে 13%। নির্বাচন কমিশনের হিসেব বলছে উপজেলা নির্বাচনে এবার ভোট পড়েছে গড়ে 42%। অথচ 2009 সালের উপজেলা নির্বাচনে
ভোট পড়ে 68%। 2014 সালে যা ছিল 62%। স্থানীয় সরকার পরিষদের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটার উপস্থিতি এত কম কেন তা নিয়ে প্রশ্ন তোলেন মাঠ কর্মকর্তারা। ভোটারের টার্নআউটটাও আশানুরূপ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমরা কিভাবে ভোটারদের টার্নআউটটা, আমরা কিভাবে ভোটারদের উপস্থিতিটা নিশ্চিত করতে পারি সেই বিষয়ে আজকে সবাই আমরা আমাদের মাননীয় অতিথিবৃন্দের নির্দেশনা আশা করছি। পার্সেন্টেজটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু আমরা মনে করি যে একটা পক্ষের ভোটাধিকার প্রয়োগটা ক্ষুণ্ণ হচ্ছে। 24 মার্চ দেশের 127টি উপজেলা এবং 31 মার্চ 122টি উপজেলা নির্বাচন। তার আগে পরিস্থিতির উন্নয়নে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে ঢাকা বিভাগের নির্বাচন সংশ্লিষ্টদের সাথে এই মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার। রিটার্নিং কর্মকর্তারা ক্ষমতাসীন দলের রাজনৈতিক কোন্দলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করেন এই অনুষ্ঠানে। যিনি লোকাল ক্যান্ডিডেট উনি লোকাল এমপির সমর্থন পুষ্ট, আর যিনি বিদ্রোহী ওনাকে আবার অন্যান্য যে আওয়ামী লীগের লোকজন আছে তারা সমর্থন দিচ্ছে, যার কারণে ওনাদের মধ্যেই স্যার প্রবলেমটা হতে পারে আমরা আশঙ্কা করতেছি। দিন যত গড়াচ্ছে স্যার ততই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা তাদের অন্তর্দ্বন্দ্ব অন্তর্কোন্দল স্যার দৃশ্যমান হচ্ছে এবং এগুলো আমাদেরকে স্যার মাটি থেকে মোকাবেলা করা হচ্ছে। এরপরও ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন সিএসি। যেভাবে যে দায়িত্বে আপনাদের উপর অর্পিত হয়েছে সে দায়িত্ব আপনারা সকলে পালন করবেন। আরও স্বচ্ছতা আনার জন্য পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে সবগুলো নির্বাচনে ইভিএম ব্যবহার করার ক্ষেত্র তৈরি করব। পরের ধাপের উপজেলা নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করেন প্রধান নির্বাচন কমিশনার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। উন্নয়ন প্রকল্পের কারণে জমি হারানো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দিতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমির মালিক যেন সরকার ঘোষিত মূল্য সঠিকভাবে পায় তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহেশখালী মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি এলাকায় নির্মিত হচ্ছে দেশের বৃহৎ কয়লা বিদ্যুৎ প্রকল্প, কোল জেটি এবং এলএনজি টার্মিনাল। এরই অংশ হিসেবে মহেশখালী মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্প প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো বাস্তবায়নে গুণগত মান ও নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার বিষয়ে আবারও নির্দেশনা দেন। উন্নয়ন কাজ জনবান্ধব করার তাগিদ দেন তিনি। আপনারা উন্নয়ন করবেন দেশের ভালো, কিন্তু সেই উন্নয়নটা কার জন্য? এসব দরিদ্র মানুষের জন্যই তো তাদের কষ্ট দিয়ে তো উন্নয়ন না, কাজে তাদের মানে জীবনযাত্রাটা যেন ঠিক থাকে, তারা যেন একটু ভালোভাবে বাঁচতে পারে সেদিকটা দেখাটাও কিন্তু আমাদের একান্ত কর্তব্য। তো আমি আশা করি যে সেই বিষয়টাও আপনারা একটু নজর দেবেন, কারণ আমি অনবরত তাদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে SMS পাই, তাদের কথা আমি জানি। কাজে আমি চাই যে এরা যেন কষ্টটা না পায়। আর কিছু লোক যাদের টাকা ছিল অনেকে টাকাটা পায়নি, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর যদি আপনারা না পান তাহলে আমি দরকারে তাদের টাকা পয়সা যা লাগে আমি দেবো। প্রধানমন্ত্রী আরও বলেন, সামুদ্রিক অর্থনীতি বা ব্লু ইকোনমি খাতকে কাজে লাগাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে সরকার। এ সময় রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দেওয়ার আহ্বান জানান। মিয়ানমার থেকে প্রায় 10 লক্ষের মতো শরণার্থী সেখানে আশ্রয় নিয়েছে। আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি। তার ফলে আমাদের স্থানীয় লোকগুলিও কষ্ট পাচ্ছে, তাদেরও যেমন চাষ উপযোগী জমি নষ্ট হচ্ছে, আমাদের গভীর বন নষ্ট হয়ে যাচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। আর এই মানুষগুলিও মানে ওখানে অনেক প্রায় 40,000 ছোট্ট শিশুই জন্ম নিয়েছে, ক্যাম্পের মধ্যে কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছে। সেজন্যই আন্তর্জাতিকভাবে সকলেরই উচিত যে এরা যেন নিজের ভূমিতে নিজের দেশে ফেরত যেতে পারে। আর আমাদের যে উন্নয়নের যে সমস্ত কর্মসূচি সেটাও যেন আমরা যথাযথভাবে দ্রুত বাস্তবায়ন করে আমাদের ওই অঞ্চলের মানুষের সার্বিক উন্নতিটা করতে পারি। টানা ক্ষমতায় থাকার কারণেই দেশের উন্নয়ন করা সম্ভব হচ্ছে বলেও জানান সরকার প্রধান। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমস্যা সমাধানে চীনকে সহযোগিতার আহ্বান জানান তিনি। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী সং তাওয়ের সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গাদের কিভাবে নিজ দেশে ফেরত পাঠানো যায় তা নিয়ে চীন কাজ করছে বলে জানিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন সং তাও। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয় শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।
সুচিকিৎসা না দিয়ে আদালতে এনে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্যাতনের অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই ঘটনায় সরকার প্রমাণ করেছে হত্যার উদ্দেশ্যে বেগম জিয়ার সাথে তারা এমন ব্যবহার করছে। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানান তিনি। রুহুল কবির রিজভী দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাকশালের পক্ষে অবস্থানের মধ্য দিয়ে সরকারি গণতন্ত্র বিরোধী চেহারা জনগণের কাছে পুরোপুরি উন্মোচিত হয়েছে। জনগণ কতটা দেশনেত্রীকে কোনো চিকিৎসা না দিয়ে শেখ হাসিনার নির্দেশে জোর জবরদস্তি করে হুইল চেয়ারে বসিয়ে হাজির করা হয় ক্যাঙ্গারু কোর্টে। কতটা অমানবিক, নিষ্ঠুর, হিংসুক, ক্রূর হলে একজন প্রৌঢ় মহিষী নারীর উপর এমন বর্বর নিপীড়ন চালানো সম্ভব হয়। দেশনেত্রীকে হত্যা চেষ্টা বন্ধ করে আজই তার পছন্দ মতো বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করুন, তাকে মুক্তি দিন। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে থাকবে ইউএনএইচসিআর। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংস্থার সহকারী হাই কমিশনার ভলকার তুর্ক এ কথা জানান। এ সময় আরও বলা হয়, গত 2 বছরে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করেছে ইউএনএইচসিআর। রোহিঙ্গা প্রত্যাবাসনে সংস্থার উদ্যোগের কথা তুলে ধরে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশ আক্ষরিক অর্থেই মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়ে সারা বিশ্বের নতুন ইতিহাস তৈরি করেছে। I should also say that we had very meaningful, very productive discussions with the government of Bangladesh, both on the solutions when it comes to the return issue, but also to ensure that there is sustained international attention and support for the Rohingya refugee population and for the affected host communities here in Bangladesh. নাব্যতার সংকটের কারণে আজ বসানো যায়নি পদ্মা সেতুর নবম স্প্যান। আগামীকাল জাজিরা সীমান্তে সেতুর 34 ও 35 নম্বর পিলারের উপর স্প্যানটি বসানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্প্যানটি বসানো হলে পদ্মার বুকে দৃশ্যমান হবে 1350 মিটার। শরীদপুর থেকে রকুনুজ্জামান পারভেজের রিপোর্ট জানাচ্ছেন মামুনুর রশিদ। বুধবার বিকেলে পিলারের কাছে নোঙর করে রাখা হয়েছিল স্প্যান বহনকারী ক্রেনটি। ভারসাম্য ঠিক রাখতে স্প্যানটি তার দিয়ে আটকে রাখা ছিল, তবে রাতে ঝড় বৃষ্টিতে ওই তার ছিঁড়ে যায়, পিছিয়ে যায় স্প্যান বসানোর কাজ। এছাড়া নদীতে পর্যাপ্ত গভীরতা না থাকায়ও কিছুটা সমস্যা দেখা দেয়। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে 34 ও 35 নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। সমস্যা তৈরি হয় শেষ পর্যন্ত স্প্যানটি ওঠানো সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে আবারও স্প্যানটি বসানোর কাজ শুরু হবে। বাতাসের কারণে আমাদের নম্বরটা ছেড়ে গেছে। আমরা এটা কল্পনাও করতে পারিনি যে এত দ্রুত কাজ চলবে। আশা করছি অতি শীঘ্রই এই পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাতায়াত করতে পারবো। অতি তাড়াতাড়ি যাতে শেষ হয়ে এতে আমাদের দক্ষিণবঙ্গের যাতায়াতের ব্যবস্থা খুব ভালো হবে। এরই মধ্যে প্রায় 6150 মিটার দীর্ঘ পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি হয়েছে 63%। এছাড়া মূল প্রকল্পের 73% কাজ শেষ করেছে সেতু বিভাগ। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাবে কয়েক গুণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশে ধানের উৎপাদন আরও বাড়াতে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে ইরির মহাপরিচালক মিথিও মোরালের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন মিথিও মোরাল। আর বাংলাদেশের কৃষকরা স্মার্ট ও দ্রুত প্রযুক্তির ব্যবহার শিখতে পারেন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। পরিবেশের প্রতি সচেতন থেকে কৃষিকাজে ভূগর্ভস্থ পানির চেয়ে ভূপৃষ্ঠের পানি ব্যবহারের বেশি করার পরামর্শ দেন তিনি। চিকিৎসা ও জীবিকা নির্বাহের খরচ মেটাতে 10 পরিবারকে 2 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সব পরিবারের সদস্যদের হাতে মোট 2,07,00,000 টাকার চেক হস্তান্তর করেন তিনি। সহায়তা পাওয়া 10 পরিবারের মধ্যে মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতা এবং 21শে আগস্ট গ্রেনেড হামলায় আহতদের পরিবারের সদস্যরা রয়েছেন। রোহিঙ্গা এবং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিশ্বব্যাংক ও কানাডা সরকারের দেওয়া $5 কোটি $3.5 কোটি পাচ্ছে জাতিসংঘের 4 সংস্থা। বাকি $1.5 কোটি খরচ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিভাগ ও সংস্থাগুলো। আজ এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একটি সমঝোতা স্মারক সই হয়। রোহিঙ্গাদের জন্য পাওয়া অর্থের পুরোটাই তাদের কল্যাণে ব্যয়ের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় জানানো হয়, রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংক প্রায় $4.16 কোটি আর কানাডা সরকার দেবে $83 লাখ মতো।
আসছে মৌসুমে আউশ চাষের জন্য কৃষকদের 40 কোটি টাকার সহায়তা দেবে সরকার। দেশের 64 জেলায় 4,59,000-এরও বেশি কৃষক সর্বোচ্চ 1 বিঘা জমির এই সহায়তা পাবেন। সচিবালয় সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এসব তথ্য জানিয়ে বলেন, 1 বিঘা জমিতে কৃষকের খরচ হবে 11,000 টাকা। এর মধ্যে 5 কেজি ধানের বীজ, 15 কেজি ডিএপি সার, 10 কেজি এমওপি সার, পরিবহন ও আনুষঙ্গিক ব্যয় বাবদ সরকার দেবে 875 টাকা। সরকারের কঠোর অবস্থানের কারণে দেশে আর কখনো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভারে একটি স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এনামুর রহমান বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সাভারের পৌর মেয়র আব্দুল গনি এ সময় উপস্থিত ছিলেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের পর্যটনকে সঠিকভাবে তুলে ধরতে জেলাভিত্তিক পর্যটন বিকাশের উদ্যোগ নিচ্ছে সরকার। রাজধানীর একটি হোটেলে 3 দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা নভ এয়ার ঢাকা ট্রাভেল মার্ট 2019-এর উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী একথা জানান। বিদেশি পর্যটক আকর্ষণে স্পেশাল ট্যুরিস্ট জোন তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। এ সময় পর্যটন শিল্পের বিকাশে সরকারের পাশাপাশি বেসরকারি খাতে উদ্যোগ বাড়ানোর উপর জোর দেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ভুবন চন্দ্র বিশ্বাস। এবার আন্তর্জাতিক সংবাদ। লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। আগামী 11 এপ্রিল শুরু হতে যাওয়া নির্বাচনে বারাণসী থেকে লড়বেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর গান্ধীনগর আসনে লড়বেন বিজেপি সভাপতি অমিত শাহ। এই আসন থেকে বাদ পড়েছেন সাবেক ভারতীয় উপপ্রধানমন্ত্রী এল.কে. আদভানি। আজ 184 সদস্যের প্রথম তালিকা প্রকাশ করেছে বিজেপি। এবার বিজেপির অন্যতম বড় চমক আমেথি আসনে স্মৃতি ইরানির নাম। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। 2014 সালে রাহুলের কাছে হেরেও মন্ত্রী হন এই অভিনেত্রী। সমাজ সংস্কারের মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বাংলা একাডেমিতে ব্রিটিশ কাউন্সিলে আয়োজিত যুব সম্মেলনে তাঁরা এই আহ্বান জানান। অধ্যাপক নিলয় রঞ্জন বিশ্বাস, অধ্যাপক আমিনুল এহসান, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সারা দেশ থেকে প্রায় 500 তরুণ তরুণী এতে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পথচিত্রাঙ্কন করেছে ইউরা ইউনিভার্সিটির চারুকলা বিভাগ। বিভাগের 100 শিক্ষার্থী স্বেচ্ছায় এই কার্যক্রমে অংশ নেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশে কাঙ্ক্ষিত মাত্রায় ব্যাংক ঋণ পেতে এসএমই উদ্যোক্তারা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন এসএমই উদ্যোক্তারা। সপ্তাহব্যাপী 7ম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সেমিনারে তারা এ অভিযোগ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। মেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবার সাইফ পাওয়ার ব্যাটারি সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। মেয়েদের নিয়মিত ঘরোয়া ফুটবল চালু না হলে আন্তর্জাতিক পর্যায়ে কখনোই ভালো ফলাফল সম্ভব নয় বলে মনে করেন জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি ও অধিনায়ক সাবিনা খাতুন। সাফ ফুটবলে ব্যর্থতার কারণ জানাতে গিয়ে তারা একথা বলেন। নেপাল থেকে রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। মেয়েদের ঘরোয়া মৌসুম সবশেষ মাঠে গড়িয়েছে 2013-তে, কেটে গেছে 5 মৌসুম। আন্তর্জাতিক ম্যাচ খেলার পরিসংখ্যানটা আরও করুন। 2016-তে সাফের পর জাতীয় দল একসাথে মাঠে নামার সুযোগ পেয়েছে 2018-এর নভেম্বরে। এরপর কোনো অনুশীলন ম্যাচ না খেলেই সাফ মিশন, যেখানে আবার 20 জনের বয়সেই
19-এর কম। জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর আফসোস করে তাই বললেন, এত প্রতিকূলতার মাঝে এই ফুটবলারদের মাঠে নামাটাই তো বড় ব্যাপার। It's one of the things that we must strategically make the decision about whether we want to do that. If we want to do that, then we need to go about making sure that the domestic and national competition structure in Bangladesh. সানজিদা কৃষ্ণারা তবু বিভিন্ন বয়স ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেন, কিন্তু সেই সুযোগটুকুও পান না দলের অধিনায়ক। তার কণ্ঠে তাই ঘরোয়া লিগ খেলতে না পারার আফসোস। কারণ আমাদের দেশে আপনার লিগও নাই যে আমরা খেলার উপরে থাকবো, আমাদের এই ক্যাম্পের ভিতরেই থাকতে হচ্ছে, না কোনো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে না কোনো ক্লাব লিগ আছে। তো আমি মনে করি এই খেলাগুলো আমাদের দেশে চালু করে দেওয়া উচিত। তবে এমন ব্যর্থতার মাঝেও আশা দেখছেন অধিনায়ক এবং টেকনিক্যাল ডিরেক্টর। তাদের মতে দলের এই তরুণীরা আগামী 4 বছরের মধ্যেই বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে আরও উপরের দিকেই নিয়ে যাবেন। এস এম আশরাফ, এটিএন বাংলা, বিরাটনগর, নেপাল। এবার পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের আক্ত সম্পন্ন হয়েছে। এদিকে আগামীকাল বিয়ের পিঁড়িতে বসছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এছাড়া আগামী মাসে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করবেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মুমিনুল হক। প্রায় অর্ধযুগের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিলেন মিরাজ। কনে রাবেয়া আক্তার প্রীতি, দুজনের বাড়ি খুলনায়। অন্যদিকে মায়ের ইচ্ছা অনুযায়ী মামাতো বোন সামিয়া পারভিন শিমুকে বিয়ে করতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তবে তার বিয়ের দিন তারিখ ঠিক করা হবে আগামীকাল। পানাম গ্রুপ ঢাকা মহানগরী স্কুল ভলিবলে বালক বিভাগে বারিধারা রাজু স্কুল এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে স্কলাস্টিকা স্কুল। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বালক বিভাগে সাউথ ব্রিজ স্কুলকে 3-0 সেটে হারায় বারিধারা রাজু স্কুল। আর বালিকা বিভাগে স্কলাস্টিকা 3-0 সেটে বিআইএসসি স্কুলকে পরাজিত করে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার এই সময় উপস্থিত ছিলেন। এটিএন বাংলার প্রতিযোগিতার মিডিয়া পার্টনার। দেশের পেশাদার গলফারদের খেলার মান আরও উন্নত করার লক্ষ্যে বঙ্গবন্ধু কাপ এশিয়ান ট্যুরকে সামনে রেখে আগামী 24শে মার্চ থেকে মার্সেল ওপেন গলফ টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে ওয়ালটন গ্রুপ। 4 দিনের এই প্রতিযোগিতা উপলক্ষে আর্মি গলফ ক্লাবের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিপিজি এর সভাপতি আব্দুল ওয়াহেদ, মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হক মিয়া, ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। ঝুঁকি নিয়ে কোনো পথচারী রাস্তা পার হলে আইনের আওতায় আনা হবে, জানালেন ডিএমপি কমিশনার। উপজেলা নির্বাচনে বাঘাইছড়িতে হামলার ঘটনা পাহাড়ের দীর্ঘদিনের আঞ্চলিক সমস্যার বহিঃপ্রকাশ, বললেন সিইসি। উন্নয়ন প্রকল্পের কারণে জমি হারানো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রী। এবং নাব্যতা সংকটের কারণে আজ বসানো যায়নি পদ্মা সেতুর নবম স্প্যান, কাল আবার বসানোর উদ্যোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।